ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইসমাইল জারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি নকল পণ্য ও ভোক্তা অধিকার। আমরা এই বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষ ব্যক্তিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন এম.এস. সিদ্দিকী, প্রাক্তন বেসরকারি উপদেষ্টা, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। আমরা পেয়েছি অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির ভুইয়া, সাধারণ সম্পাদক, কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা দেখে থাকি যে রমজান এবং ঈদকে কেন্দ্র করে একটা বড় ধরনের বাণিজ্য থাকে, আর এই বাণিজ্যকে কেন্দ্র করে তৈরি হয় বিভিন্ন ধরনের অসাধু ব্যবসায়ীদের নকল পণ্যের সমারোহ। এবং আমরা দেখছি যে প্রতিদিনই আসলে এই নকল পণ্য নিয়ে যারা কাজ করছে তাদেরকে ধরার জন্য মার্কেটে রয়েছে এক ধরনের বিশেষ ব্যক্তি গোষ্ঠী, যারা এই সেমাই এবং যে খাদ্যদ্রব্যগুলো আছে যেগুলোকে রং দিচ্ছে সেগুলোকে তারা, যারা সয়াবিনের ক্ষেত্রেও ভেজাল করছে তাদের ক্ষেত্রে তারা শাস্তির ব্যবস্থা করছে, কিন্তু সেগুলো তো আসলে যথেষ্ট না। তো আপনি তো এম.এস. সিদ্দিকী বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাথে ছিলেন, এটা কি শুধুমাত্র আসলে সিন্ডিকেট দায়ী নাকি অসাধু ব্যবসায়ী দায়ী? কেন আসলে আমাদের সেক্টরগুলোতে এই ধরনের খারাপ পরিস্থিতি বিরাজ করছে? এটা আসলে সিন্ডিকেটের সাথে রিলেটেড নয়। সিন্ডিকেট মানে কার্টেল। এটা হচ্ছে একটা অপরাধ, মানুষের অধিকার ক্ষুণ্ণ করা, কনজিউমার রাইটসের একটা ব্যাপার। এখন এই ব্যাপারটা নানা কারণে হয়। আপনি যেহেতু বলছেন যে এটা কিভাবে হয়, প্রথমত অপরাধ করার সুযোগ, দ্বিতীয়ত কনজিউমারদের অজ্ঞতা, এবং যদি এই দুইটাই মূলত কারণ। এবং আমি ব্যক্তিগতভাবে এটাকে পুরো সমাজ ব্যবস্থাকে সামগ্রিকভাবে এই অপরাধের জন্য দায়ী করে থাকি। কারণ হচ্ছে যে প্রথমত কনজিউমারের পয়েন্ট অফ ভিউ, আমরা নকল জিনিস কেন কিনি? কনজিউমার বুঝবে কিভাবে এটা নকল কিনা? কনজিউমাররা যদি এডুকেটেড না হয় তাহলে কনজিউমারটা ঠকবে। কারণ হচ্ছে এই জিনিসগুলো অনেকটা, যারা এই কাজগুলো করে, যেমন বিজনেসম্যানরা এটা সাপ্লাই করে, ওদের নৈতিকতা, ওদের সততা এবং ওদের দক্ষতা এবং সমাজের সহযোগিতায় তারা ভালো কাজ করবে। চেক অ্যান্ড ব্যালেন্স, আমাদের দেশে চেক অ্যান্ড ব্যালেন্স নেই, আমরা শুধু তাদেরকে ধরে ধরে শাস্তি দেওয়ার চিন্তা করি। হ্যাঁ, আবার অ্যাট দি সেম টাইম কনজিউমার বুঝে না। কনজিউমার যদি বয়কট করে, বেস্ট ইনস্ট্রুমেন্ট হলো এই ধরনের খারাপ কাজ প্রতিরোধ করা, সেটা হচ্ছে কনজিউমাররা অ্যাওয়ার হবে, কনজিউমাররা এটা ভেজাল জিনিস পরিত্যাগ করবে, আসল জিনিস নেবে, এবং এই কোনটা ভেজাল আর কোনটা ভালো এইটা বোঝার যে নলেজ, সেটা আসলে আমাদের প্রমোট করতে হবে। রঙের কথা আপনি বলছিলেন, এই রঙটা এটা কি ফুড গ্রেড, না এটা টেক্সটাইল গ্রেড, নাকি এটা অন্য কোনো একটা গ্রেডের রং, এটা তো আমরা নিশ্চিত নই। যতদিন আমরা নিশ্চিত না হই, আমরা কি কালার জিনিসটা বয়কট করতে পারি না। আর সেকেন্ড জিনিস হচ্ছে যে এটা চেক অ্যান্ড ব্যালেন্স কীভাবে করা যাবে। যারা সরকার একটা স্যানিটারি ইন্সপেক্টর আছে, মনে করেন যে তারা সাডেন ভিজিটে যাবে এবং তাদেরকে বলা হবে তোমরা যেই রঙটা ব্যবহার করো সেই রঙটা তোমরা আমদানি করেছো কিনা সেটা ডকুমেন্ট রাখতে হবে। তোমরা যদি কিনে থাকো, কার কাছ থেকে কিনেছো, সে কি এটা ভ্যালিড ইম্পোর্ট করে নিয়ে আসছে কিনা, বা স্থানীয় কোনো প্রস্তুতকারকের রং কিনা, সেটা যদি হয়, এই যে সাপ্লাই চেইনটা চেক করে দেখবে যে সঠিকভাবে সঠিক রংটা ফ্যাক্টরিতে এসছে কিনা এবং তারা এটা ব্যবহার করেছে কিনা। আপনি তো যেহেতু ভোক্তার পক্ষে কাজ করেন এবং ভোক্তার অধিকার নিয়ে কাজ করেন, কনজিউমার রাইটস নিয়ে কাজ করেন, আমরা তো দেখছি ভোক্তা যারা, তার টাকাও যাচ্ছে, আবার নকল পণ্য তার নানান ধরনের ডিজিজ তৈরি করছে, শরীরে নানান সমস্যা তৈরি করছে। এবং আমাদের যিনি আছেন তিনি বলছিলেন যে আসলে এটি ভোক্তারই জানার দরকার যে সে নকল পণ্য ব্যবহার করছে। তাহলে এই কনজিউমার যে রাইটস, এটা আসলে আপনারা কিভাবে তাদের জন্য কাজ করছেন এবং তারা এই থেকে আসলে কিভাবে প্রতিকার পাবে? জি, ধন্যবাদ আপনাকে। আমার সমালোচক যে কথাগুলি বললেন আর কি, আমি ওনার সাথে হুবহু আমি ওনার সাথে একমত আর কি। উনি সঠিক কথাটাই বলছেন যে কনজিউমাররা যদি এডুকেটেড না হয়, কনজিউমার নিজে যদি তার ভালো মন্দটা না বোঝে, অথবা তাকে বোঝাবার জন্য যদি আর কোনো সেক্টর থাকে সেখান থেকে যদি তাকে এডুকেটেড করা না হয়, তাইলে সে ঠকবে আর কি। কারণ আমরা ভোক্তা অধিদপ্তরের মধ্যে লেখা আছে, যদি প্রতারিত হন তাইলে অভিযোগ করুন, প্রতিকার পাবেন। কিন্তু প্রতিকার আমরা কতটুকু পাই না। আমি যেমন যদি বলি আর কি, স্যামের কথা বলি, গতকালকেই
আমাদের উত্তরাতে একটা গোডাউনের মধ্যে এখানে নকল মাল তৈরি হয় বা বিক্রি হয়, এই ধরনের একটা অভিযোগ আমার কাছে আসছে। তো ওই বাসাতে যখন আমি ভোক্তা অধিদপ্তরকে জানাইলাম, তারা কিন্তু একজন ম্যাজিস্ট্রেটের পাওয়ার দিয়া তাদের একজন এডিকে পাঠাইলেন। তারা উত্তরা পশ্চিম থানা থেকে পুলিশ নিলেন, কারণ ওই বাড়িতে যাওয়া হইলো, সে গেট কাজ খোলা হচ্ছে না। অনেক চেষ্টার পরে ওই লোককে পাওয়া গেল, সে অন্য এক জায়গায় থাকে, তাকে ডাকে আনা হলো। সে বলে যে প্রথম যেটা বললো যে না এখানে কোনো পণ্য টন্য বিক্রি টিক্রি হয় না, এখানে কোনো পণ্য নাই। প্রথম যে দারোয়ান যেটা বললো আর কি, তো বললো যে তাহলে তুমি এটা খোলো। কয় এটা তো চাবি আমার কাছে নাই, আর এখানে কোনো বেচা কেনা হয় না কোনো কিছু। তাহলে দেখি তোমাদের ওই যে একটা রুম যা আছে ওইটা তো তালা দেওয়া আছে, এটা খোলো। আমার কাছে চাবি নেই। কার কাছে চাবি আছে? যেটার মালিক যে সে থাকে। যাক, তাকে অনেক কষ্ট করে তাকে আনা হইলো, খোলা হইলো পরে দেখা গেলো যে ওইখানে একটা পণ্য চিনি পাওয়া গেল, প্রচুর চিনি আছে সেখানে। দেখা গেলো হোয়াইট চিনি লেখা আছে, এটার মধ্যে দেখা যাচ্ছে কিছু রং লাগাইয়া, মানে আপনার আখের চিনি, এটা তো 20 টাকা বেশিতে বেচা যায়, এটা সেই কাজটা করে। তারপরে দেখা গেলো তার কুলসুম সেমাই পাওয়া গেল। তো একটা ইয়ের থেকে, কার্টুন থেকে বার করানো হলো, এটাও কুলসুম সেমাই। এটা তৈরি কোথায়? এটা হলো গাজীপুর। এটাও কিন্তু কক ব্র্যান্ড, মেড অ্যাজ পাকিস্তান। আবার আরেকটা কার্টুন থেকে বার করানো, এটা দেখা গেলো নারায়ণগঞ্জ। তো ওনারা বলা হলো যে এইটা দুইটা কি এক বলে না, দুইটা এক। তো আপনি কোথায় পেলেন? আমি টঙ্গী বাজার থেকে কিনে আনছি। মানে সে কোনো দায় নিচ্ছে না। তারপরে তার কাছে কিছু অবৈধ পণ্য পাওয়া গেলো যে বিক্রির জন্য নয়। তারপরে দেখা গেলো সয়াবিন তেল আপনার আছে না? আমার কাছে কোনো সয়াবিন তেল নেই। তো আমরা কিছু কার্টুন খুললাম, দেখা গেলো যে তার কাছে প্রচুর সয়াবিন তেলও রয়ে গেছে। আবার কিছু পণ্য পাওয়া গেলো আরেক জায়গাতে, সেটা লেখা হলো যেমন রূপচান্দা সয়াবিন তেল, সেটা দেখা গেলো রূপচান্দি দিছে। এবং এই বিএসটির সিল আছে, রূপচাঁদার যে মনোগ্রাম, ওই মনোগ্রাম দেওয়া আছে। এরকমভাবে পণ্যটা বিক্রি করা। এত সূক্ষ্ম আসলে কারচুপি, এটা কি আসলে ভোক্তার পক্ষে বোঝা সম্ভব? ভোক্তার পক্ষে বোঝা সম্ভব না বলেই তো আমরা এই কাজটা ভোক্তাদের মধ্যে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছি। ক্যাবের কাজটাই এটা। এবং ভোক্তা অধিদপ্তর এই কাজটা করে। যেমন ভোক্তা অধিদপ্তরের কাছে আমরা একটা প্রজেক্টও দিয়ে রাখছি যে কনজিউমারদেরকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, ওই ভাই যেটা বললেন এডুকেটেড করার জন্য, এটা আমরা একটা প্রোগ্রামও দিছি, কিন্তু এটা এখনো পাস হয়নি। যার জন্য আমরা এটা ভোক্তাদেরকে যতক্ষণ পর্যন্ত আমাদের যেমন ক্যাবের কথা বলি, এই ধরনের পণ্য কিন্তু আমরা ধরতেছি এবং পাইতেছি। এবং এইটা খাওয়ার পরে যেটা হয় আর কি, যেমন ওই যে রূপচাঁদের তৈল পাইলাম, এটা আমার এক ভাই, সে ওই তার দারোয়ানটা জানছে। দারোয়ান জানার পরে সে দুপুরে মানে এই তৈল দিয়া তার এটা পাক করা হয়েছে। বিকাল দিকে আমাকে বলতেছে, ভাই আমার তো খুব পেট ব্যথা হইতেছে। কেন? কয়ে বুঝতে পারলাম না। তার মানে সে কী তেল দিয়ে পাকাইছে। দেখা গেল যে আমি গেলাম ওনার বাসাতে, তো দেখলাম যে তার ওই তেলটা কোনো রূপচাঁদা তেল না, এটা হইলো পাম অয়েল সয়াবিনের বোতলে ভইরা রূপচাঁদা লেখা রাখছে, রূপচাঁদি। এখানে তো আপনাদের আইন আছে, আইনের প্রতিকার আছে, তো আমরা তো আইনের তেমন প্রয়োগ দেখি না। আইনের আপনার প্রয়োগ দেখে না। কারণটা হলো কি, আমাদের যে আইনটা আছে, আইনটা যথাযথ যদি ভাবে, কারণ ওনার সাথে আমি আউট অফ দ্যাট এখানে আসার আগে কথা বলছিলাম আর কি, যেটা শক্ত হাতে ধরার দরকার আছে। কিন্তু এখন পর্যন্ত আমরা যে কনজিউমার অ্যাক্ট হয়েছে 2009 সালে, এই অ্যাক্টকে বললে কিন্তু আমরা কিছু 5,000 10,000 টাকা জরিমানা করে, তো এই জরিমানার টাকাটা আবার আমাদের থেকে, ভোক্তাদের থেকে তারা এটাকে উঠে নিয়ে যায় আর কি। শক্ত হাতে যদি আজ পর্যন্ত কিন্তু ভোক্তা অধিদপ্তর কিংবা বিএসটিআই কিংবা আপনার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একজন লোক করে এখন পর্যন্ত তারা কঠোরভাবে কোনো শাস্তির বিধান করা হয়নি। যার জন্য তারা মনে করে জরিমানা করলো। এবং তারা কিন্তু একটা সংঘবদ্ধ, এই ভোক্তাদের পক্ষ থেকে আবার কিছু লোক গিয়া এইটারে সুপারিশ করার চেষ্টা করে যে ভাই হয়ে গেছে, মাফ করে দেন। যেমন একজনকে ধরা হইলো, তার কারণ বাজারেই তার দেখা গেল যে তার ত্রিপলের নিচে সয়াবিন তেল বাজারে ক্রাইসিস পাওয়া যাচ্ছে না মানুষের, প্রায় 125 কার্টুন সয়াবিন তেল উদ্ধার করা হলো। তো আপনি কি মনে করেন কনজিউমারদের পক্ষে গভর্নমেন্টকে আসলে কি আপনারা চাচ্ছেন যে কিভাবে তারা কাজ করতে পারে? আমরা যেটা চাচ্ছি, এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার একটা লিমিটেশন আছে। তবে আমরা আশা করি এই সরকারের যখন রাজনৈতিক কোনো অভিলাষ নাই, সুতরাং তার যখন কোনো হাত পা অন্যদিকে নাই, আমরা মনে করি উনি কঠোর হাতে যদি এই কমপক্ষে ভোক্তার স্বার্থেও যদি এই কাজটা করে। যেমন আমরা বলছি অনেকগুলি কমিশন হয়েছে, আজ পর্যন্ত কিন্তু ভোক্তার স্বার্থে এটা বাজার কমিশন করা উচিত ছিল, যে একটা বাজার কমিশন করা হোক, তারা পণ্যটা কীভাবে তারা এই নকল পণ্যটা বিক্রি করে। এমন কোনো, আমরা আরেকটা ধরা হইলো খিলক্ষেতে, সে ম্যাঙ্গো জুস তৈরি করতেছে। এই জুসটা যেটা আর কি, এটা একটা কালা, অন্য একটা রঙের লাল রঙ দিছে দিয়ে বানাতেছে। মানুষ তার অত কিছু মেশিন, আমাদের হাতে আর মেশিন নেই যে আমি টেস্ট করে দেখবো, বা আমার কাছে ল্যাবরেটরিও নেই যে আমি ল্যাবরেটরিতে টেস্ট করবো। দেখা গেলো যে আপনার এই জুস খেয়েও অনেকে রোগাক্রান্ত হইতেছে। আমরা যেমন এই সয়াবিন তেল
বাজারে যেটা খোলা তো বিক্রি করা হচ্ছে সেটা কিন্তু সরকার আইন করছে, 2013 সালে আইন করছে, 15তে বিধিবিধান করছে, এবং 2022 সালে লাস্ট সরকার বলে দিছে যে আর এক ফোঁটা তেল আর বাইরে খোলা বাজারে বিক্রি করুন। কারণ খোলা বাজারে তৈল বিক্রি করলে পরে যেটা হয় সেটা হলো ফুড গ্রেড, এটা ড্রাম থাকে না, ওই ড্রামগুলি হলো কেমিক্যালের ড্রাম, ওই কেমিক্যালের ড্রামে করেই আবার আপনার সোয়াবিন তেল বা পাম অয়েল আমার কাছে বিক্রি করতেছে, এবং এটার মধ্যে কোনো রেট থাকে না, এটার মধ্যে কোনো পরিমাণ থাকে না, যার জন্য তারা ব্ল্যাক রেটে বিক্রি করতে সুবিধা হয়। এটা খাইও কিন্তু আমরা অসুস্থ হইতেছি, এতে রাত কানা রোগ হচ্ছে, মায়েরা প্রতিবন্ধী শিশু জন্ম দিচ্ছে, আক্রান্ত হচ্ছে, ক্যান্সারের মতো রোগ আমরা দেখছি বেড়ে যাচ্ছে। দীর্ঘমেয়াদী হয় তাহলে ক্যান্সার রোগ পর্যন্ত হইতেছে। যে বিদেশে যদি এই ধরনের ফুড গ্রেড কিনা বা যদি আপনার অনিরাপদ খাদ্য যদি আপনাকে দেওয়া কোনো পণ্য দেওয়া হয় তাহলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি হওয়ার বিদেশে। তো আমাদের এই ধরনের কোনো আইন নাই। বাংলাদেশে কোন আইনে আসলে সমাধান আছে বা কোন জায়গায় কাজ করলে সমাধান পাবে ভোক্তারা? বাংলাদেশে আইনের অভাব নাই, কিন্তু শ্রদ্ধেয় হুমায়ুন কবির সাহেবের সাথে আমি এক জায়গায় একটু দ্বিমত পোষণ করি। সেটা হচ্ছে যে পুরো জাতিটাই আমরা আলোচনাটা করি যে তারা ভেজাল জিনিস তৈরি করে তাদেরকে মৃত্যুদণ্ড দাও, যাবজ্জীবন কারাদণ্ড দাও, শক্ত করে পানিশমেন্ট দাও। আমি আলোচনা প্রথমেই বলেছি যে উৎপাদন প্রথম থেকে এটাকে ক্লোজলি মনিটর করতে হবে। শেষে এসে দোকানদারকে শাস্তি দিলাম, যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিলাম অথবা ফাঁসি দিলাম, এটা কোনোদিনই এই সমস্যার সমাধান হবে না। আইন আমাদের অনেক আছে বাংলাদেশে, 18 না 20টা আইন আছে, যে কোনো একটা আইনে একজনকে 10 বছর সাজা দিয়ে দেওয়া যায়। আইনের প্রয়োজন নাই, আইনের প্রয়োগের মাইন্ডসেটটাই আমাদের যে আমরা ধরে শুধু পরে শাস্তি দিব, এটাকে আসলে মনিটর করতে হবে প্রথম থেকে, ফ্রম দি বিগিনিং কীভাবে প্রোডাকশন হয়। আমি একটু আগে আপনাকে বলেছি যে র মেটেরিয়ালস কীভাবে আসলো, সোর্সিং করা হলো, সেখানেও মনিটর করতে হবে। স্যানিটারি ইন্সপেক্টর বলে যে একটা পোস্ট আছে, আপনি বাংলাদেশের কোনো স্যানিটারি ইন্সপেক্টর দেখেছেন? তো এরা কী করে, কী কাজ তাদের? সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর, এই ইন্সপেক্টর তো ওই যে কনজিউমার রাইট অ্যাসোসিয়েশনেরও আছে, অধিদপ্তরেরও আছে। ওনারা কী করেন? ধরে ধরে শুধু পানিশমেন্ট দেয় আর মোবাইল কোড দিয়ে শাস্তি দেয়। ওই যে উনি বলছিলেন যে উনি উত্তরায় খবর পেয়েছেন, ওইখানটায় পাওয়া যায়। এই যে সেটা কি, সেটা একটা মিক্সিংয়ের একটা জায়গা, আসল জায়গায় উনি গেছেন। এই সব জায়গাগুলোতে যেতে হবে তাদেরকে। এখন এই যে সে যে এখানে একটু শুনবো, আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে আবারও আমন্ত্রণ সবাইকে। গভর্নমেন্ট আসলে ইনিশিয়েটিভ নিতে চায়, আপনার কাছে কি মনে হয় যে গভর্নমেন্ট কোন কোন জায়গায় এই নকল পণ্য প্রতিরোধী ইনিশিয়েটিভ? ওই যে বিক্রি পর্যায়ে এই চেষ্টা করে কোনোদিন সমাধান হবে না, এটা উৎপাদন পর্যায়ে করতে হবে প্রতিরোধটা, এবং এটা ক্লোজ মনিটর করতে হবে, তাকে সুপারভাইজ করতে হবে। আপনি ব্যবসায়ীদের কথা বলছেন, কিন্তু এটি হচ্ছে অসাধু ব্যবসায়ী, তারা কিন্তু ব্যবসায়ীদেরও ক্ষতি করছে, এবং সেটা অন্য ব্যাপার। অন্য ব্যাপার ঠিক আছে, কিন্তু সেটি তো আসলে ব্যবসায়ীরাও তাদের ব্যবসার তো ক্ষতি হচ্ছে, যে রূপচাঁদির ব্যবসাটা কিন্তু নষ্ট করছে। এবং পাশাপাশি হচ্ছে গিয়ে ভোক্তারা, আপনি বলছেন অ্যাওয়ারনেস, একদম সবাই তো এডুকেশন থাকবে না, তার মানে কি যার এডুকেশন নাই সে হচ্ছে নকল পণ্য খাবে? এটাও তো ঠিক না। এডুকেশন মতে আমি একাডেমিক কোয়ালিফিকেশনের কথা বলি না। সে তো রূপচাঁদিটা পড়তে পারছে না, সে তো যেহেতু রূপচাঁদি পড়তে পারছে না, সে তো বাজার থেকে রূপচাঁদা দেখে মনোগ্রাম দিয়ে ছবিটা দেখেই সে রূপচাঁদি কিনেছে। ওইটা চাঁদি না চাঁদা, রূপচাঁদা, এটা দেখে এটা যারা নকল সচেতন, যারা ভোক্তা, তারা প্যাকেট দেখলে বুঝতে পারে। হ্যাঁ, এটা বুঝতে হবে, এটা নিয়ে আর্গুমেন্ট করে কোনো লাভ নাই। সারা পৃথিবীতে এটাই স্বীকৃত নিয়ম, কনজিউমারদেরকে এডুকেটেড হতে হবে। ওই যে আপনি ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী, এই যে দুই ভাগ করে কথা বলতে চান, সেটা বলেও কোনো লাভ নাই। ভালো খারাপ যে কোনো পেশার লোকই সুযোগ পেলে অসাধু হয়, যে কোনো কর্মকর্তা সুযোগ পেলে ঘুষ খায়। আবার ক্লোজ ওয়াচে থাকে, যারা এখন কেয়ারটেকার সময় ঘুষ কমে গেছে, দুর্নীতি কমে গেছে, কারণ এখন আমরা জনগণ সতর্ক, সরকারও সতর্ক যে আমরা অপরাধ হতে দেব না। এই যে আপনাদের কম্পিটিশন কমিশন যেটি আছে, সে তারা আসলে কি করছেন? আসলে এই নকল জিনিসের সাথে কম্পিটিশন কমিশনের সম্পর্ক, কম্পিটিশন কমিশন হলো বাজারে প্রতিযোগিতায় সৃষ্টি করবে ফেয়ার দামে, যাতে প্রাইস পায়, কেউ যাতে এটাকে মনোপলি করে আর্টিফিশিয়াল দাম বাড়িয়ে না করতে না পারে। লাস্ট যে যাকে ধরা হলো চিনির জন্য, তার চিনির প্রাইসে আমরা দেখলাম যে সে হচ্ছে গিয়ে এমআরপি পরিবর্তন করে ফেলেছে, এবং তার রসিদ নেই, আবার তার ভেজাল পণ্যের প্যাকেট আবার নকল করা হয়েছে।
তো একই ব্যক্তি কতগুলো ইসের সাথে এগুলো প্রতিযোগিতা কমিশনের আওতাভুক্ত নয়, এগুলো কনজিউমার রাইটস এর আওতাভুক্ত। এখন ওই যে আপনার একটা প্রশ্ন আলোচনা করা দরকার, সেটা হচ্ছে আপনি বললেন যে এই ভেজাল হলে তো ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। অবশ্যই, কারণ একজন যিনি জেনুইন ব্যবসায়ী উনি একটা আনইভেন কম্পিটিশনে যদি পড়ে যান, তার ব্র্যান্ডটা যদি নকল হয়ে যায়, বাজারে ক্ষতিগ্রস্ত হয়, সে তখন প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তার কোয়ালিটিটা কমিয়ে প্রাইস কমাতে হয়। সুতরাং প্রতিযোগিতার মূল কাজ অথবা কনজিউমার রাইট যারা প্রোটেক্ট করে তাদের অ্যাট দি সেম টাইম তারা ব্যবসায়ীদেরও স্বার্থ রক্ষা করবে, কারণ ওদের স্বার্থ রক্ষা করলে ওরা কনজিউমারদেরকে সঠিকভাবে সঠিক দামে সেবাটা দিতে পারবে। এটা একটা সামগ্রিক ব্যাপার। আমরা যখন এটা আলোচনা করি, আমরা একটা গোষ্ঠীকে একটা গ্রুপকে দোষারোপ করি বা একটা গ্রুপকে শাস্তি দিতে চাই, এইটা না করে আসলে সকলকে নিয়ে, সকলকে অন্তর্ভুক্তিমূলকভাবে ইনক্লুসিভ করে এমন একটা পদ্ধতি আসতে হবে। যেমন আমি প্রোডাকশন সুপারভিশনের কথা বলেছি, সরকারের স্যানিটারি ইন্সপেক্টর অথবা ক্যাব কি যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি সুপারভাইজ করতে পারবে একা, বিজনেস কমিউনিটিকে ইনভলভ করতে হবে, ব্যবসায়ী অ্যাসোসিয়েশনকে ইনভলভ করতে হবে, সিভিল সোসাইটিকে ইনভলভ করতে হবে। সকলে মিলে এই রাইটটা কিভাবে এটা সুপারভিশন করা যায়। একটা পাড়াতে তার একটা সমিতি থাকে, সে সমিতি যদি তারা হয়তো ওয়েলফেয়ারের জন্য কাজ করে, সিকিউরিটির কাজ করে আমাদের এখন ঢাকা শহরে, তারা যদি একটা সিদ্ধান্ত নেয় যে আমাদের এই এলাকায় আমরা নকল পণ্য তৈরির কোনো কারখানা হইতে দেব না, অথবা যেই দোকান নকল প্রোডাক্ট বিক্রি করে তাকে আমরা এখানে বিক্রি করতে দেব না, এই ধরনের একটা সিদ্ধান্তে আসতে পারি। এই ধরনের একটা সামাজিক আন্দোলন যদি গড়ে ওঠে, তাহলে নকল জিনিস থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। কিন্তু আমরা দেখছি শুধুমাত্র এই খাদ্য দ্রব্য বা অন্যান্য জিনিসের সাথে সাথে কসমেটিক্স এবং মেডিসিন সেক্টর একটা কিন্তু নকলের মহোৎসব চলছে, বিশেষ করে ফার্মাসিউটিক্যাল খাত। এবং আপনি যদি কসমেটিক সেক্টরে দেখেন, এখানে কিন্তু আমরা নকলের অনেক বেশি দেখছি। তো সেক্ষেত্রে আপনার আসলে যে অ্যাসোসিয়েশন বা কনজিউমারদের রাইটস নিয়ে যে আপনারা কাজ করছেন, সেখানে শুধুমাত্র তো ভেজাল নিয়েই কাজ হচ্ছে না, অন্যান্য দিক থেকেও তো কাজ হচ্ছে। মানে সাম্প্রতিক সময় আপনাদের কার্যক্রমগুলো কিভাবে চলছে? না, এটা যেটা বলছেন সঠিক কথাটাই আপনি বলছেন আর কি। ওষুধও কিন্তু আজকাল ভেজাল হইতেছে। ওষুধে দেখা গেল যে আমরা এক তো প্রাইস বাড়ছে, তারপর আবার নিম্নমানের দামি ওষুধগুলো বেশি ভেজাল হচ্ছে, বেশি হচ্ছে, কারণ এগুলি তারা কিভাবে করে এটা তারাই জানে, ধরাও পড়তেছে। তবে এইটা এখানে যেটা দরকার, এখানে ইনগ্রেডিয়েন্টসের দিকে যে আপনার যা দেওয়ার কথা আর কি, সেটাও কিন্তু তারা ওষুধ কোম্পানিগুলি সেইভাবে তারা সেখানে দেয় না, যার জন্য গিয়ে আমরা নিম্ন ওষুধ খাই কিন্তু কাজ হচ্ছে না কেন, এটাও একটা কারণ আছে। তারপরে যেটা রয়ে গেছে, ভাই যেটা বললেন আর কি, আমি ওনার সাথে একমত, কিন্তু শুধু একেবারে শুধু যদি আপনি ছেড়ে দেন আর কি, যে খালি আমি তাদেরকে অ্যাওয়ারনেস করি, অ্যাওয়ারনেসের সাথে সাথে যে স্যানিটারি ইন্সপেক্টরের কথা বলেন, আপনি দেখেন সিটি কর্পোরেশন স্যানিটারি ইন্সপেক্টর যদি আমি বলি আর কি, তারা কখনোই মিষ্টির দোকানে যায় না, আর তারা বলে দেয় যে আমরা মাসে আমাদেরকে এই ধরনের একটা, আমি কথাটা বলেই ফেলি আর কি, আমাদের মাসে মাসে তোমরা এই টাকা দিবা, আমি আর তোমার দোকানে যাবো না, আর যদি আমি যাই আর কি কাউকে নিয়ে, তাহলে তোমাদেরকে আমরা জানিয়ে দিব। তারা এটা করে, তাদের কোনো আগের সিনিয়র আপনি দেখছেন যে দুধের বেলা বাজারের মধ্যে ওই নিয়ে ফালাইয়া দেখতো, যদি হয়তো দুধ তার মাথা ঢেলে দিত, তাৎক্ষণিকভাবে শাস্তির বিধান করতো। তো এই কাজগুলো যাদের এই কাজগুলি করার দরকার, তারা নিজেরও সেই কাজগুলি করে। এখন তো সময় এসছে নকল পণ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার, কারণ আপনি তো দেখছেন যে যেই পরিমাণ বাজারে নকল পণ্য সয়লাভ হচ্ছে, এবং রিসেন্টলি আমরা দেখলাম 6 জনকে জরিমানাও করা হয়েছে গত কয়েকদিন আগে। তো এই জরিমানা করার পর এটা তো খুবই স্বল্প বিষয়, সে আবার কিন্তু আবার সেম কাজে চলে যাচ্ছে। এটা ওনারা যেটা বলে যে এটা লোকজনকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আমরা তাকে সচেতন করলাম এবং তাকে সামান্য জরিমানা করে গেলাম, যেটা উনি সমর্থন করতেছে। আমি এটা সমর্থন করি, কিন্তু আমি বলি যে এই পরিমাণটা আরও বাড়ানো দরকার, তাহলে তার যেন গায়ে লাগে আর কি, তাইলে যাবে। এবং আমি মনে করি এটাই যে তাদেরকে দুই একজনকে শাস্তি, সবাইকে শাস্তি দেওয়ার কথা বলছি না, সবাই অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে যদি আপনি দুই একজনকে যদি আপনি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন আর কি, সেটা যেভাবে করার দরকার সেভাবে সঠিকভাবে করা হোক। ভোক্তা অধিকার আমরা দেখছি যে প্রাইস বেড়ে গেলে সেটার জন্য মোবাইল কোড চালু রেখেছে এবং বিভিন্ন বাজারে মনিটরিং করছে। এই নকল পণ্য রোধে কি আসলে মোবাইল কোড চালু করা দরকার কিনা? না, মোবাইল কোডে যেটা আছে অবশ্যই চালু করা দরকার, এবং এটা বিএসটি করতেছে, তার কিন্তু তাদেরও সীমাবদ্ধতা আছে। তারা যে করে না, তারা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই যে ভেজাল পণ্য আনে তারাও টেস্ট করতেছে, বলতেছে এটা,
তো এখন হচ্ছে যে আমাদের মধ্যে অধিকাংশ লোকই যেটা হলো আমাদের মধ্যে লোভ কাজ করতেছে, যার জন্য বিগত সরকার আমলে যে 1000 কোটি টাকা পাচার হয়ে গেছে, এটাকে এমনি পাচার হয়েছে, লোভের কারণ হয়েছে। তো লোভটা যদি আমি সংবরণ করতে পারি কি, তাইলে ভেজাল পণ্য, কারণ তার তো বোঝা উচিত এই পণ্যটাই তার আর একটা পরিবারের, অন্য একটা পরিবারের অংশ বা অন্য কোনো একটা পরিবার সদস্য এই পণ্যটা খাইতেছে। তো এই জন্যেই আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার দরকার আছে। আর উনি যেটা বলছেন কনজিউমার এডুকেশন, এইটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা দরকার আছে। আমরা বলি, যেমন বলি যে একটা প্রজেক্ট আমাদের দেওয়া আছে, এইভাবে মানুষকে যদি আমরা মানুষের মধ্যে আমাদের প্রতিটা কমিটিতে মনে করেন 100 জন করে সদস্য আছে, এই 100 জন সদস্য যদি তারপর 100টা প্রতি পরিবারকে যদি সে ঠিক করতে পারে, তাহলে বাকি যারা আছে তারাও আবার আমাদেরকে এই যে ইনফরমেশনগুলো, যেমন আমরা ডিমের সময় দেখা গেছে প্রায় 42 লক্ষ ডিম আমরা ইয়ে থেকে কোল্ড স্টোরেজ থেকে উদ্ধার করছি। কোল্ড স্টোরেজ তো ডিম রাখার জন্য না, এবং আমরা আন্দোলন করার কারণে কিন্তু সরকার কম পয়সাতেই, মানে কম ইন্টারেস্টে কিন্তু এই কোল্ড স্টোরেজগুলি করা হয়েছে। অথচ সেখানে আলু না রেখে সেখানে আমরা দেখছি যে নতুন প্রজন্ম বেশ অ্যাক্টিভ এবং তারা কিন্তু অনেক কাজ করছে। তাদেরকে কি ভলান্টিয়ার হিসেবে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তাদেরকে এই নকল পণ্য রোধে কি কাজ করতে দেয়া যায়? এরা রাজি না যে তা না, এরা কিন্তু যায়। আমরা যখন কোনো অভিযানে যাই আর কি, এরা কিন্তু আমাদের সাথে যোগদান করে এবং আমাদের সাথে তারা চেষ্টা করে। তারা অনেক সময় ছাত্র মানুষ, তাও বাজারে কোনোদিন যে করে নেয়, সে ভালো পণ্য খারাপ পণ্য সে কেমনি বুঝে। তারা যেটা পারে 8-10 জন মিললে 10 একজনের তারা দৈরা পুলিশের কাছে দিয়ে দিল, ওইটা না। ওদেরকে আমরা ভোক্তাদের জন্য কি বলার আছে? ওইটা যেটা আছে যে ভোক্তারা সচেতন হইতে হবে, এবং আমাদের যারা এত রক্তের বিনিময়ে আজকে যে আমরা যে অবস্থাটা আছি, আমরা যখন কথা বলতে পারতেছি, আমরা চেষ্টা করতেছি, তারাও চেষ্টা করতেছে, তো তাদেরকে আরো গোছানো হইতে হবে। তাদের মধ্যেও কিছুটা অগোছালো ভাব আছে। এখন যে নতুন ইয়াং জেনারেশন যেটা আছে, তাদের মধ্যে এখনো এতটা দুর্নীতি ঢুকে নেই, যেটা আমাদের পর্যায়ের লোকজনের মধ্যে যেভাবে ঢুকছে। সরকারের কাছে কোনো নির্দেশনা চাইবেন কিনা কিভাবে আসলে নকল পণ্য রোধ করা যায়? প্রথম থেকে যেটা বলেছি, দয়া করে সরকারের যে মোবাইল কোড বলেন আর অ্যাকশন বলেন, এগুলো আসলে রিটেইল পর্যায়ে বেশি হয়। মোবাইল কোড একটা দোকানে বা বাজারে যে অপারেশনটা চালায়, এটা দীর্ঘ প্রক্রিয়ার ভিতর দিয়ে এই প্রোডাক্টটা তৈরি হয়ে মার্কেটে আসে। সাধারণ একটা দোকানদারকে, রিটেল দোকানদারকে যদি আমরা শাস্তি দিয়ে দিই, তাহলে মূল সমস্যাটা কিন্তু একেবারে আমি বলেছি উৎপাদন পর্যায়ে। তার মানে পুরো প্রসেসটার ভিতরে আসলে সুপারভিশনের মনিটরিং দরকার। আমি বলবো যে শাস্তি দেওয়ার চিন্তা থেকে বেরিয়ে এসে এটাকে ম্যানেজমেন্টের চিন্তার দিকে সরকার একটু মনোযোগ দিবে। আমরাও আশা করছি যে আসলে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে শিল্পের যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেটি যখন উৎপাদন হচ্ছে, উৎপাদনের ক্ষেত্রেই যাতে আসলে সেই ক্ষেত্রে সহযোগিতা নেওয়া হয়, এবং সেই ক্ষেত্রে যারা মনিটরিং এর ব্যবস্থা আরো বেশি জোরদার করা হয়। আর পাশাপাশি যারা ভোক্তা আছে তারা যাতে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়, এবং ভোক্তা যাতে পণ্য ব্যবহার করার আগে জেনে বুঝে তারপরে পণ্যটি ব্যবহার করে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।